বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বিতীয় একটি জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ ও বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা 2025-এর জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, অবশ্যই এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং যারা যারা নতুন এসেছো আমাদের এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টও শেয়ার করবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? 1975 সালের 2রা অক্টোবর, 1995 সালের 5ই জুন, 1990 সালের 14ই নভেম্বর, 1975 সালের 14ই নভেম্বর। তাহলে কোন অপশনটি সঠিক হবে? আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 1 নম্বর অপশন, 1975 সালের 2রা অক্টোবর। 1975 সালের 2রা অক্টোবর আইসিডিএস প্রকল্পটি চালু হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এর পাশাপাশি এখানে আরও মনে রাখতে হবে আইসিডিএসের পুরো নাম। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসে, আইসিডিএসের পুরো নাম কি? মনে রাখবে আইসিডিএসের পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর পাশাপাশি আরও মনে রাখবে আইসিডিএস প্রকল্পে কারা সুবিধা পায়। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আইসিডিএস প্রকল্পে কারা সুবিধা পায়? এই আইসিডিএস প্রকল্পে 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশু, গর্ভবতী মা এবং স্তন্যদানকারী মা, এরাই কিন্তু এই আইসিডিএস প্রকল্পে সুবিধা পায়। তাহলে দ্বিতীয় প্রশ্নটি কী রয়েছে চলো দেখে নিই। এবারের প্রশ্ন, জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়? জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়? বিগত বছরে এই প্রশ্নটি কিন্তু অনেকবার এসেছিল। অপশনগুলি রয়েছে ফুসফুস, যকৃৎ বা লিভার, চোখ, দাঁত। তাহলে কোন অঙ্গটি জন্ডিস রোগে আক্রান্ত হয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার 2, যকৃৎ বা লিভার। যকৃৎ বা লিভার, যকৃতও দিতে পারে আবার লিভারও দিতে পারে। তাহলে অবশ্যই মনে রাখবে যকৃৎ বা লিভার জন্ডিস রোগে আক্রান্ত হয়। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়? আসাম, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার 2, কর্ণাটক। ভারতের কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়। এখানে মনে রাখবে কর্ণাটক রাজ্যে ভারতের প্রায় 71% কফি উৎপন্ন হয় এবং এরপরে রয়েছে কেরালা দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। তাহলে প্রথম স্থানে রয়েছে কর্ণাটক, দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা এবং তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। পরের প্রশ্নটি দেখো। ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? সুনিতা উইলিয়ামস, মিহির সেন, রাকেশ শর্মা, এদের কেউ নন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার 3, রাকেশ শর্মা। ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা। পরের প্রশ্ন, ছন্দের জাদুকর কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ছন্দের জাদুকর কাকে বলা হয়? অপশনগুলি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার 4, সত্যেন্দ্রনাথ দত্ত। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। পরের প্রশ্নটি দেখো। কোন খনিজের অভাবে অ্যানিমিয়া রোগ হয়? আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম না লৌহ? কোন খনিজের অভাবে অ্যানিমিয়া বা এখানে রক্তাল্পতাও থাকতে পারে? ঠিক আছে, তো এখানে আমাদের অপশন নাম্বার 4 লৌহ হবে সঠিক উত্তর। আয়রন বা লৌহ খনিজের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়। পরের প্রশ্ন, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 0.9%, 0.03%, 21%, 78%। কোন অপশনটি সঠিক হবে? বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? তোমাদের এই বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের যে শতকরা পরিমাণ রয়েছে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো আমাদের এখানে অপশন নাম্বার 2, 0.03% হবে সঠিক উত্তর। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%। এবং এর পাশাপাশি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটি হলো নাইট্রোজেন। এই নাইট্রোজেনের পরিমাণ বায়ুমণ্ডলে 78%। এরপরে অক্সিজেন হচ্ছে 21%। এরপরে হচ্ছে আর্গন 0.93% বা 0.9%। এই গ্যাসীয় উপাদানগুলির পরিমাণও কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
খেলাধুলা বা ক্রীড়াক্ষেত্র, চলচ্চিত্র, বিজ্ঞান, সাংবাদিকতা। কোন অপশনটি এখানে সঠিক হবে? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার 1, খেলাধুলা বা ক্রীড়াক্ষেত্রে। খেলাধুলা বা ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জুন পুরস্কার প্রদান করা হয়। পরের প্রশ্নটি দেখো। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? অশোক, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কনিষ্ক। কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার 3, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল। এবং এখানে মনে রাখবে, এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত হলেন গুপ্ত রাজবংশের রাজা, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের পুত্র। এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল? এই প্রশ্নটিও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটিও পরীক্ষায় আসে যে বিক্রমাদিত্য উপাধি কার ছিল? তাহলে বিক্রমাদিত্য উপাধি কার ছিল? বিক্রমাদিত্য উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো। এবারের প্রশ্ন, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া, ক্ষণপথ, সবুজ গ্রন্থি না ফুসফুস? চিংড়ির রেচন অঙ্গের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার 3, সবুজ গ্রন্থি। চিংড়ির রেচন অঙ্গের নাম হলো সবুজ গ্রন্থি। এবং এর পাশাপাশি মনে রাখবে, নেফ্রিডিয়া হলো কেঁচো বা জোকের রেচন অঙ্গের নাম, ক্ষণপথ হলো অ্যামিবার গমন অঙ্গের নাম, এবং ফুসফুস হলো মানুষের রেচন অঙ্গের নাম। চলো পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, পিসিকালচার কিসের সাথে সম্পর্কযুক্ত? পক্ষী সংক্রান্ত বিদ্যা, মৌমাছি সংক্রান্ত বিদ্যা, কৃষিকাজ সংক্রান্ত বিদ্যা, মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা। তাহলে পিসিকালচার কিসের সাথে সম্পর্কযুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার 4, মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা। মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যাকে পিসিকালচার বলা হয়। পরের প্রশ্নটি দেখো। শব্দের গতিবেগ নিচের কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত হয়? অর্থাৎ শব্দ কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত বেগে চলাচল করতে পারে? অপশনগুলি কি রয়েছে দেখো, গ্যাসীয় মাধ্যমে, কঠিন মাধ্যমে, শূন্য মাধ্যমে, তরল মাধ্যমে। তাহলে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার 2, কঠিন মাধ্যমে। শব্দের গতিবেগ সবচেয়ে দ্রুত হয় কঠিন মাধ্যমে। এর পাশাপাশি এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, শব্দ কিন্তু প্রবাহিত হতে পারে না শূন্য মাধ্যমে। ঠিক আছে, এই প্রশ্নটিও তোমাদের আসতে পারে, তাই মনে রাখবে শূন্য মাধ্যমে শব্দ প্রবাহিত হতে পারে না। পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, যক্ষা রোগের জীবাণু সবচেয়ে বেশি আক্রমণ করে হৃৎপিণ্ডকে, যকৃৎকে, বৃক্ককে, ফুসফুসকে? তাহলে কোন অঙ্গকে যক্ষা রোগের জীবাণু সবচেয়ে বেশি আক্রমণ করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার 4, ফুসফুসকে। যক্ষা রোগের জীবাণু সবচেয়ে বেশি আক্রমণ করে ফুসফুসকে। পরের প্রশ্ন, এবারে এই প্রশ্নটি বিভিন্ন জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় কিন্তু এসেছিল গত বছর। কার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, জওহরলাল নেহেরু, ডক্টর বিধানচন্দ্র রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নম্বর 1, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর। প্রতি বছর 5ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। পরের প্রশ্ন, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু, ভেঙ্কাইয়া নাইডু, হামিদ আনসারি, জগদীপ ধনকর। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার 4, জগদীপ ধনকর। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকর। এর পাশাপাশি ভারতের বর্তমান রাষ্ট্রপতির নামও তোমরা মনে রাখবে, দ্রৌপদী মুর্মু হলেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি। পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটি পতঙ্গবাহিত রোগ? চিকুনগুনিয়া, পোলিও, অ্যানিমিয়া, রিকেট, এই 4টি রোগের নাম এখানে দেওয়া আছে। এর মধ্যে কোনটি পতঙ্গবাহিত রোগ, অর্থাৎ পতঙ্গের মাধ্যমে ছড়ায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার 1, চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া হলো একটি পতঙ্গবাহিত রোগ। মনে রাখবে, এই চিকুনগুনিয়া কিন্তু মশা থেকে ছড়ায়। এই মশা একটি পতঙ্গ, তাই এখানে পতঙ্গবাহিত রোগ হবে চিকুনগুনিয়া। বাকি যে অপশনগুলি রয়েছে পোলিও, অ্যানিমিয়া এবং রিকেট, এগুলি কিন্তু পতঙ্গবাহিত রোগ নয়। অপশন নাম্বার 1 হবে এখানে সঠিক উত্তর। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্য থেকে বাছাই করা বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা 2025-এর জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাই যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং তোমাদের কোন কোন বিষয়ের উপর ক্লাস প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।